হয়তো এখানে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় নেই, সমুদ্রের গর্জন নেই, তবু এই শহরের আছে এক অন্যরকম সৌন্দর্য, যে সৌন্দর্য লুকিয়ে আছে 500 বছরের ইতিহাসে, পদ্মার শান্ত ঢেউয়ে, রেশমের সূক্ষ্ম সুদের বুননে আর গাছ ভরা আমবাগানের সুবাসে। কিছু শহর আছে যেগুলো শুধু ঘুরে দেখা যায়, আর কিছু শহরের স্মৃতি আপনার ভেতরে জায়গা করে নেয়। রাজশাহী ঠিক তেমনই একটি শহর। রাত 10:45, ট্রেন ছাড়তে তখন মাত্র 1 মিনিট বাকি। বৃহস্পতিবারের জ্যামে আমরা ধরেই নিয়েছিলাম আজকে আর ট্রেন ধরা হবে না, কিন্তু ভাগ্য ভালো, ট্রেন ছাড়ার ঠিক আগ মুহূর্তে 1 মিনিট আগে আমরা উঠে পড়লাম পদ্মা এক্সপ্রেসে। তো রাতের ট্রেন জার্নিটা বেশ ভালো লাগছিল। ভোর 5:30টার মধ্যে আমরা রাজশাহী পৌঁছে যাই। যেহেতু আমাদের আগে থেকে হোটেল বুক করা ছিল না, ভালো মানের হোটেল যেগুলো রয়েছে এগুলো সবই বুকড। সাহেববাজার মোড়ে একটা মোটামুটি মানের বাজেট হোটেল পেয়ে যাই, যার ডাবল বেডের রুমের ভাড়া পড়েছিল 1500 টাকা এবং সিঙ্গেল বেডের রুমের ভাড়া পড়েছিল 1000 টাকা। রুমে ব্যাগ রেখে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি রাজশাহী শহর দেখতে। মোড়ে এসে আমরা দেখি যে এখানে এক ভদ্রলোক মাঠা বিক্রি করছেন এবং ওনার আশেপাশে বেশ ভিড়। ভালো লাগছে, ভালো লাগছে, একটা অথেন্টিক একটা জিনিস মনে হচ্ছে। এরপর আমরা নাস্তা করতে চলে যাই রহমানিয়া হোটেলে। মেনু ছিল রুমালি রুটি আর বিশাল সাইজের লুচি, সাথে খাসির নেহারি। রাজশাহীতে প্রথমবার আসলাম, লুচি কেমন? খাবারের মান বেশ ভালো। আমি যদি এটাকে স্কোর করি তাহলে 10-এর মধ্যে 7। আবার যখন মাটির ঘরে শুট করে, মাটির ঘরে কেনা শুট করে, মাটির ঘরে মানুষ যায় না, চিবা চুবা ভাঙ্গা সঙ্গা শিকড় মুকড় ঢুকানো, শ্যাওলা মোলা ভরা হাতায় হাতায় বেচারা ভিডিও করে। আমি দিই নেই, যে ব্লগার হেডি খায় মানে। সকালে ভালো একটা নাস্তা করে আমরা একটা ভ্যান ভাড়া করে ফেলি রাজশাহীর যে কোনো একটা আম বাগান ঘুরে দেখার জন্য। আমরা শহরতলির দিকে 14 হয়ে চলে যাই একটা আম বাগান দেখতে। ইচ্ছে ছিল গাছ পাকা আম খাওয়ার, কিন্তু এই বাগানে আসলে আম একদম পাকানো পর্যন্ত রাখা হয় না, কারণ বিক্রির উদ্দেশ্যে হালকা পাকা আমগুলো পেরে ফেলা হয়, এবং যেটা অলরেডি সকালবেলা পেরে ফেলা হয়েছে। কিন্তু আম গাছে থরে থরে আম ঝুলছিল, দেখতে কিন্তু বেশ লাগছিল। আমার বন্ধু মাসুমের এত আম দেখে মাথা নষ্ট হয়ে যায়। এরপর আমরা কিছু পাকা আম বেছে বের করার চেষ্টা করি। এগুলো যদিও একদম পাকা না, একটু পাকবে। বাজারজাত করার জন্য গাছে আম একদম পাকানো হয় না। এরপরে কিছু আম আমরা বেছে বের করে আমরা টেস্ট করি। গোটা বাগান কিনেছে 170 টাকা। কি একটা গরম, এই গরম হইতে আম পাড়া, আম দেখা, আমের সাইজ দেখা, কোনটা কোনটা ভালো আম ওটা বাছাই করা, চুরিতে ভরা পাঠানো। গাছে তো সার দেয়, আপনি আমে তো কিছু দেন, কিন্তু আমরা এখন যে আমরা এটা তো ফ্রেশ, এটা 100% ফ্রেশ। ফলন যায় গাছের দামে নাই, মানে আমের দাম কম। আম বাগানে ঘোরাঘুরির পর এবার আমাদের গন্তব্য বাঘা মসজিদ। বাঘা মসজিদ যাওয়ার জন্য আমরা প্রথমে চলে যাই বানেশ্বর বাজারে। এরপর ওখান থেকে 350 টাকা দিয়ে সিএনজি রিজার্ভ করি। দইয়ের জন্য বাগাবাড়ি খুবই বিখ্যাত। তোমরা কিভাবে তৈরি করো সেই দইটা? মহিষের দুধ নাকি গরুর দুধ? না, গরুর দুধ। গরুর দুধ, খাঁটি গরুর দুধ দিয়ে দেশি গরু। রাজশাহীর বাঘা উপজেলার প্রাণকেন্দ্রে প্রায় 500 শতাব্দী ধরে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বাঘা মসজিদ। সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহের আমলে 1523 সালে নির্মিত এই মসজিদ সুলতানি স্থাপত্যের অন্যতম সেরা নিদর্শন হিসেবে আজও সমাদৃত। প্রায় 75 ফুট দীর্ঘ ও 42 ফুট প্রশস্ত এই মসজিদটি মূলত 10টি গম্বুজ ও 6টি অলঙ্কৃত স্তম্ভের উপর নির্মিত হয়েছিল। মসজিদের দেওয়াল জুড়ে পোড়ামাটির ফলক, লতাপাতা, জ্যামিতিক নকশা এবং ফুলের অলঙ্করণ মধ্যযুগীয় বাংলার শিল্পকলার অসাধারণ নিদর্শন বহন করে। এটি বাংলাদেশের ইতিহাস, স্থাপত্য, সংস্কৃতি ও বিশ্বাসের এক অমূল্য দলিল। বাঘা মসজিদে আমরা আমাদের জুম্মার নামাজ আদায় করি। বাঘা মসজিদ থেকে এবার আমাদের গন্তব্য পুঠিয়া জমিদার বাড়ি, যা প্রায় 200 বছর আগে গোড়াপত্তন হয়েছিল এই রাজবাড়ির। এখানে আসলে মনে হবে আপনি স্মৃতির পাতায় হারিয়ে গেছেন। সেই শান বাঁধানো ঘাট, কাচারি বাড়ি এখনও ঠিক আগের মতোই আছে। সপ্তদশ শতকে মোগল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়া জমিদারি ছিল প্রাচীনতম। কিন্তু এই প্রাসাদের ইতিহাস শুধু ইট পাথরের নয়, এটি কয়েক শতাব্দী ধরে গড়ে ওঠা এক জমিদার বংশের গল্প। পুঠিয়া জমিদারির সূচনা হয় 1600 শতকের শেষ ভাগে। ইতিহাসবিদদের মতে মুঘল সম্রাট আকবরের শাসন আমলে পণ্ডিত বৎসাচার্য আনুগত্যের স্বীকৃতি স্বরূপ এই অঞ্চলে জমিদারি লাভ করেন। বর্তমান ইউরোপীয় ধাঁচের 3 তলা রাজবাড়ির মূল অংশটি 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর সম্মানে নির্মাণ করেন। সেই সময় পুঠিয়া জমিদারি ছিল উত্তর বাংলার অন্যতম সমৃদ্ধ জমিদারি।
1947 সালে দেশভাগ এবং 1950 সালে পূর্ব বাংলার জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর পুঠিয়া রাজ পরিবারের প্রশাসনিক ক্ষমতার অবসান ঘটে। নিরাপত্তার জন্য রাজবাড়ির চারদিকে কিন্তু পরিখা খনন করা ছিল, যা এখনও বিদ্যমান। ধীরে ধীরে রাজপ্রাসাদের জৌলস ম্লান হয়ে গেলেও এর প্রতিটি দেয়াল আজও বহন করে মুঘল এবং জমিদারি যুগের কয়েকশো বছরের ইতিহাস। পুঠিয়া জমিদার বাড়ি দেখার পর আমাদের খিদে পেট চোচো করছিল। এবার আমাদের ফেরার পালা। আজকের মতো পুঠিয়া থেকে আমরা চলে যাই রাজশাহী শহরে। চেহারাটা একটু সুন্দর করবো, খুব হরান হয়ে গেছি ভাই, বুঝছেন? দুপুরে খাই নাই, এখন খাবো। খাওয়া দাওয়া শেষে রেস্ট নিব, রেস্ট নিয়ে আবার রাতে বের হবো ইনশাআল্লাহ। হাসি গোস্ত দিয়ে খাওয়া দাওয়া করে আমরা চলে আসি হোটেলে। আজকের মতো দিনের এখানেই সমাপ্তি। কাল আবার দ্বিতীয় দিন আমরা বের হবো রাজশাহীকে নতুন করে দেখতে। আজকে রাজশাহীতে আমাদের দ্বিতীয় দিন। সকালে উঠেই আমরা সূর্যোদয় দেখার জন্য টিবাতে চলে যাই। সকালের সূর্য, পদ্মার বিস্তীর্ণ জলরাশি, শীতল বাতাস, অপরূপ দৃশ্য প্রতিদিন অসংখ্য মানুষকে এখানে টেনে আনে। জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে। রাজশাহীর কথা উঠলে যেই দুটি জিনিস সবার আগে মনে আসে, তার একটি পদ্মা, অন্যটি হচ্ছে আম। আর সেই আমের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্রের নাম বানেশ্বর আমের হাট। রাজশাহী শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে পুঠিয়া উপজেলার বানেশ্বরে অবস্থিত এই বাজারকে বাংলাদেশের অন্যতম বৃহৎ পাইকারি আমের বাজার হিসেবে ধরা হয়। আমের মৌসুম এলেই দেশের বিভিন্ন জেলা থেকে শত শত ব্যবসায়ী, আড়তদার ও ক্রেতারা এখানে ছুটে আসেন। রাজশাহীর বিখ্যাত হিমসাগর, ল্যাংড়া, আম্রপলি, ফজলি, আশ্বিনা, বাড়ি, চারসহ বিভিন্ন ধরনের আম এখানে পাওয়া যায়। রাজশাহীর আমের আসল গল্প জানতে হলে শুধু আম বাগান দেখলেই হবে না, একবার ঘুরে আসতে হবে বানেশ্বরের ঐতিহাসিক আমের হাটে। আর আমের জন্য বিখ্যাত রাজশাহী। এখান থেকে আমাদের যারা আসছি আমরা 5 মন, এখানে মন হচ্ছে 45 কেজিতে 1 মন, ক্যারেট 48 কেজি। রাজশাহীর বিখ্যাত ফজলি আম সাইজ কত? 1 কেজি হবে এটা? আমরা এখান থেকে বিভিন্ন রকমের কিছু আম কিনে পার্সেল করে পাঠিয়ে দিই আমাদের বাসায়, যাতে আমরাও রাজশাহীর বিভিন্ন আমের স্বাদ নিতে পারি। রাজশাহীর পরিচয় শুধু ইতিহাস, রেশম আর আমের সীমাবদ্ধ নয়। এই শহরের খাবারের তালিকায় রয়েছে এমন কিছু স্বাদ যা বহু বছর ধরে মানুষের মুখে মুখে ফিরছে। তেমনই একটি নাম ইব্রাহিমের হোটেলের কালাভুনা। এটা খালে গিয়ে আপনি বুঝতে পারবেন যে ভিতরে স্বাদ কি। এর ঝোলের সাথে রাজশাহী শহরে একটা দোকানেও মিলবে না। জুট মিলের উল্টা পাশে কাটাখালিতে এই কালাভুনা। গোটা গরু জমা। হ্যাঁ, দেখছেন পিসের কালারটা বেশ মানে দারুণ জুস। স্যার বসেন, কয়জন? দারুণ, হ্যাঁ অসাম। স্থানীয়দের কাছে এটি খুবই জনপ্রিয় একটি খাবার। প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ শুধু এই কালাভুনার স্বাদ নিতে এই হোটেলে আসেন। রাজশাহীর পরিচয় শুধু আমের শহর হিসেবে সীমাবদ্ধ নয়, এটি বাংলাদেশের সিল্ক সিটি নামেও সুপরিচিত। মুঘল আমল থেকে রাজশাহীর অঞ্চলে তুঁত চাষ এবং রেশম উৎপাদনের প্রচলন ছিল। পরে ব্রিটিশ শাসন আমলে রাজশাহীর সিল্ক ইউরোপের বাজারেও পরিচিতি লাভ করে। এখানকার আবহাওয়া ও মাটি তুঁত চাষের জন্য অত্যন্ত উপযোগী হয়। ধীরে ধীরে রাজশাহী বাংলাদেশের রেশম শিল্পের প্রধান কেন্দ্রে পরিণত হয় এবং এই যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সফুরা সিল্ক। এখানে ঐতিহ্যবাহী কারিগরদের হাতে তৈরি হয় খাঁটি সিল্কের শাড়ি, 3 পিস, পাঞ্জাবি, স্কার্ফ এবং বিভিন্ন হস্তশিল্প। এই যে পোকা, এই পাতাগুলো তাদের খাদ্য। তুঁত পাতা খেয়ে খেয়ে বড় হয়। 28 থেকে 30 দিন পাত খাওয়ার পরেই এরকম বড় বড়, তখন গায়ের রঙটা একটু হালকা হলুদ কালার হবে, তখন পাতা খাওয়া ছেড়ে দেয়। তখন ওই পোকাটাকে নিয়ে এরকম খাঁচাতে ছেড়ে দিতে হয়। এই খাঁচাতে ছেড়ে দিলেই তারা মুখের লালা দিয়ে 48 ঘন্টার মধ্যে গুঠিটা তৈরি করে। তৈরি করার পরে যেই গুঠিতে সুতা তৈরি করা হবে, ওই গুঠিটাকে রোদ্রে দিয়ে পোকাটাকে মেরে ফেলতে হবে। এটাকে গরম পানিতে আধা ঘন্টা সিদ্ধ করলেই সুতার একটা মাথা বের হবে সিঙ্গেল। তখন পানির মধ্যে ঘুরবে, সুতা আসতে থাকবে। যেমন কোঠায় সুতা আছে, ওইভাবে পোকা একই টানাতে সিরিয়ালে তৈরি করেছে।
এক একটা গুটিতে 400 থেকে 500 মিটার লম্বা সুতা। এরকমই 8টা থেকে 10টা গুটি মিলিয়ে এরকম একটা সুতা। আবার বংশ বিস্তার করতে গেলে অল্প কিছু গুটি তাজা রাখতে হবে, তখন ওই পোকাটা আবার কেটে বের হবে 8 থেকে 10 দিন পরে। হ্যাঁ, এরকম প্রজাপতি হয় কেটে বের হবে। ওরা কিন্তু একটা থেকে নারী বের হবে আর একটা থেকে পুরুষ বের হবে, মিলন হবে। এরকম মিলন কিন্তু 6 ঘন্টা মিলন থাকবে, সাথে সাথে নারীটা দিবে ডিম। এক একটা প্রজাপতি 400 থেকে 500 ডিম দিবে 8 থেকে 10 ঘন্টার মধ্যে, দিয়ে প্রজাপতিগুলো মারা যাবে। ডিমের বয়স যেদিন 8 থেকে 10 দিন হবে, আপন মনেই বাচ্চা ফুটে বের হবে। আস্তে আস্তে খাবে, না পাতা ছিটাই দিতে গেলে পাতা খাবে, আস্তে আস্তে বড় হবে। 4 দিন খাবে, 1 দিন ঘুমাবে। যেমন সাপ ক্রোশ সারে, এমনিভাবে ক্রোশ সারার জন্য 24 ঘন্টা কিছু খাবে। এইভাবে 4 দিন পর পর 20 দিনের মাথায় তারা 4 বার ক্রোশ সারবে। আবার 28 থেকে 30 দিন বয়সে গেলে ফুলবে। এইভাবে রেশম পোকাটা তৈরি করা হয়। আজ দেশ বিদেশের অসংখ্য মানুষ রাজশাহীর রেশমের প্রতি আস্থা রাখে টেক্সচার এবং গুণগত মানের জন্য। তাই রাজশাহীতে এসে অবশ্যই সফুরা সিল্কে একবার ঢু মারার চেষ্টা করবেন। আমরা সফুরা সিল্কের পুরো কারখানা ঘুরে ঘুরে দেখি এবং কিছু জামাকাপড় কিনে নিই পরিবারের জন্য। সফুরা সিল্ক দেখার পর একটু রেস্ট নেওয়ার পর সারাদিন আমরা প্রায় দৌড়ের উপরে ছিলাম, তাই আমরা চলে আসি রাজশাহীর সবচেয়ে প্রাণবন্ত জায়গাগুলো একটা পদ্মার পাড়ে। দিনের ক্লান্তি বলে এখানে শুধু বসে নদীর হাওয়া উপভোগ করলেও যেন আলাদা এক প্রশান্তি পাওয়া যায়। পদ্মার পাড়ে আসতেই চোখে পড়লো বেশ জনপ্রিয় স্ট্রিট ফুড, যার নাম হচ্ছে লেবুর পিনিক। নামটা যেমন মজার, খাবারটাও তেমনি ভিন্নধর্মী। টাটকা লেবুর টুকরোর সঙ্গে বিট লবণ, মরিচের গুঁড়ো এবং বিশেষ মশলা মিক্স করে এই খাবারটা তৈরি করা হয়। গরমের দিনে নাকি এটা স্থানীয়দের খুবই প্রিয় এবং বেশ হাইপ একটি খাবার। এরপর ধীরে ধীরে সূর্য পশ্চিম আকাশে ডুবে যেতে শুরু করলো, সোনালি আলোয় রং বদলাতে লাগলো পদ্মার পানি। আর ইতিহাস, ঐতিহ্য, খাবার আর প্রকৃতির সৌন্দর্য ভরা রাজশাহীর বিকালটা সত্যি মনে রাখার মতো ছিল। এত কিছু দেখার পর যদি রাতের রাজশাহী দেখা না হয় তাহলে যেন পুরো ট্যুরটাই অসম্পূর্ণ থেকে যায়। সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে রাজশাহী যেন এক নতুন রূপে ধরা দেয়। রাতের শহর উপভোগ করার পর আমাদের গন্তব্য ছিল কালাইঘর। এই জায়গাটির পরামর্শ দিয়েছিল আমার ফুফাতো ভাই জিসান, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে। আমরা চলে যাই কালাইঘরে। আমরা অর্ডার করলাম তাদের স্পেশাল কালাই রুটি, সঙ্গে গরম গরম হাঁসের মাংস। গরম গরম কালাই রুটি আর মশলাদার হাঁসের মাংস দুটোর কম্বিনেশন সত্যি দারুণ লাগছিল। আমার ব্যক্তিগত রেটিং থাকবে 10-এ 7। তবে এর থেকেও যদি কোনো ভালো জায়গা থাকে তো আপনাদের যদি অভিজ্ঞতা থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। 2 দিনের রাজশাহী শহর পুরোটা দেখা আসলেই বেশ চ্যালেঞ্জিং। আমাদের অনেক কিছুই এখন দেখা বাকি রয়ে গেছে, যেমন বরেন্দ্র গবেষণা জাদুঘর, রাজশাহী সরকারি কলেজ, রাজশাহী ইউনিভার্সিটি। হয়তো কোনো এক বিকেলে আবার হাঁটবো পদ্মার পাড় ধরে, হয়তো আবার হারিয়ে যাবে কোনো পুরনো রাজবাড়ি নীরব করিডোরে। তাই এটাকে বিদায় নয়, বরং রাজশাহী অধ্যায়ের প্রথম পর্ব বলাই ভালো। আবার কোনো একদিন নতুন পথ, নতুন কোনো গল্প, নতুন কোনো গন্তব্য নিয়ে ফিরে আসবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসে আমাদের নতুন গল্প খুঁজে বের করার অনুপ্রেরণা। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো যাত্রায়। ভাই অনেক কাইল হয়েছে ভাই, 2 দিনে তো ঘুমোয়। রাজশাহী তো অবশ্যই ভালো, আলহামদুলিল্লাহ স্যাটিসফাই। অনেক গরম।